আজ শোনাবো মায়ের আঁচল গল্পের দ্বিতীয় পর্ব। রাত প্রায় 12টা। রাফি তখনও ঘুমোতে পারেনি। বারবার মায়ের নম্বরে ফোন করছে, কিন্তু কোনো উত্তর নেই। একসময় ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলে মাথায় হাত দিয়ে বসে পড়ল। রূপা পাশে চুপচাপ বসেছিল। আজ তারও মনটা অদ্ভুত ভারী, কারণ সে যতই নিজের যুক্তি দেখাক একটা সত্য তাকে বারবার কুড়ে কুড়ে খাচ্ছিল। যে মানুষটা নিঃশব্দে 3 বছর ধরে তাদের সংসারের জন্য টাকা দিয়ে গেছে, তাকে কি সত্যি এভাবে দূরে সরিয়ে দেওয়া উচিত ছিল? সকালে অফিসে গিয়েও রাফির কাছে মন বসল না। মিটিংয়ের মাঝেও সে বারবার ফোনের দিকে তাকাচ্ছিল। হঠাৎ তার ফোনে একটা কল এলো। নাম দেখে সে অবাক হয়ে গেল। মোস্তাক চাচা। মোস্তাক চাচা ছিল তাদের পুরনো এলাকার প্রতিবেশী। রাফি ফোন ধরতেই ওপাশ থেকে বললেন, বাবা, তোর মায়ের খবর রাখিস। রাফির বুক ধক করে উঠল। কেন চাচা, কি হয়েছে? না, তেমন কিছু না। আজ সকালে দেখলাম উনি কয়েকটা বড় ব্যাগ নিয়ে বের হলেন। মনে হলো কোথাও যাচ্ছেন। কোথায় জানি না, তবে একটা গাড়ি এসেছিল তাকে নিতে। ফোনটা কেটে যেতেই রাফির মাথা ঝিমঝিম করতে শুরু করে দিল। হঠাৎ মনে হলো, মা কি সত্যিই চলে যাচ্ছেন কোথাও, চিরদিনের জন্য? অফিস শেষ হওয়ার আগেই সে বেরিয়ে গেল সোজা পুরনো ঢাকার সেই ছোট্ট ফ্ল্যাটে। দরজায় গিয়ে বারবার কলিং বেল চাপল, কোনো সাড়া নেই। পাশের ফ্ল্যাট থেকে রেহানা আপা বেরিয়ে এলেন। রাফিকে দেখে ঠান্ডা গলায় বললেন, এখন মনে পড়েছে মায়ের কথা? রাফি লজ্জায় মাথা নিচু করল। খালা, মা কোথায়? রেহানা আপা কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে রইলেন, তারপর বললেন, তোর মা চলে গেছে। কোথায়? একটা সিনিয়র লিভিং কমিউনিটিতে। রাফির মুখ শুকিয়ে গেল। মানে উনি সিদ্ধান্ত নিয়েছেন এখন নিজের জন্য বাঁচবেন। রাফি যেন বিশ্বাসই করতে পারছিল না। তার মা, যিনি সারা জীবন শুধু সন্তানের কথা ভেবেছেন, তিনি নিজের জন্য বাঁচবেন। রেহানা আপা তখন একটা খাম এগিয়ে দিলেন। এটা তোর জন্য রেখে গেছে। কাপা হাতে খামটা খুলল রাফি। ভেতরে একটা চিঠি, মায়ের হাতের লেখা। বাবা রাফি, যখন তুই এই চিঠি পড়বি আমি হয়তো অনেক দূরে থাকব, তোর নাগালের বাইরে থাকব। চিন্তা করিস না, আমি ভালো আছি। তোকে কোনো শাস্তি দেওয়ার জন্য আমি যাইনি, বরং নিজেকে একটু খুঁজে পাওয়ার জন্য গেছি। জীবনের 60টা বছর আমি কারো মা, কারোর স্ত্রী, কারো দায়িত্ব হয়ে কাটিয়েছি। আজ প্রথমবার শুধু সাহানা হয়ে বাঁচতে চাই। তোকে একটা কথা বলবো, আমি কষ্ট পেয়েছি, খুব কষ্ট পেয়েছি, কিন্তু তোর ওপর আমার কোনো রাগ নেই, কারণ আমি তোকে ভালো মানুষ হতে শিখিয়েছিলাম, নিখুঁত মানুষ হতে না। ভুল মানুষই করে, শুধু চেষ্টা করিস নিজের ভুলটা বুঝতে। আর একটা কথা, যেদিন তোর সন্তান পৃথিবীতে আসবে সেদিন বুঝবি বাবা মায়ের ভালোবাসা কেমন হয়। ভালো থাকিস। মা চিঠির শেষ লাইনটা পড়েই রাফির চোখ ঝাপসা হয়ে গেল। জীবনে এই প্রথম সে রাস্তায় দাঁড়িয়ে শিশুর মতো কাঁদতে শুরু করলো। আর ঠিক সেই সময় শহরের অন্য প্রান্তে নতুন জীবনের প্রথম দিনে সাহানা বেগম বারান্দায় দাঁড়িয়ে সূর্যাস্ত দেখছিলেন। তার মুখে ছিল এক শান্ত হাসি। বহু বছর পর সেই হাসিতে কোনো অপেক্ষা ছিল না, কোনো অভিমান ছিল না, শুধু ছিল মুক্তি। কিন্তু তিনি জানতেন না আর মাত্র কয়েকদিন পর এমন একটা ঘটনা ঘটতে যাচ্ছে যা রাফি বা রূপার জীবন পুরোপুরি বদলে দেবে। আর তখন হয়তো অনেক দেরি হয়ে যাবে। দিনগুলো ধীরে ধীরে কেটে যাচ্ছিল, কিন্তু রাফির কাছে প্রতিটা দিন যেন একটা দীর্ঘ শাস্তি। অফিসে বসে থাকলেও বারবার মায়ের চিঠিটার কথা মনে পড়ত। রাতে ঘুম ভেঙে যেত। মনে হতো একবার যদি মায়ের মুখটা দেখতে পেত, একবার যদি বলতে পারত, মা আমি ভুল করেছি। কিন্তু সাহানা বেগম কোথায় আছেন সেটা কেউ বলছিল না। রেহানা আপাও শুধু বলেছিলেন উনি ভালো আছেন, এর বেশি কিছু বলার অনুমতি নেই। এদিকে রূপার শরীরের অবস্থাও দিন দিন খারাপ হতে লাগলো। গর্ভাবস্থার শেষ সময় ডাক্তার বারবার বিশ্রাম নিতে বলেছেন, কিন্তু একদিন গভীর রাতে হঠাৎ রূপার তীব্র ব্যথা শুরু হলো। রাফি তাড়াহুড়ো করে হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার পরীক্ষা করে গম্ভীর মুখে বললেন, অবস্থা একটু জটিল, জরুরি অপারেশন লাগতে পারে। রাফির বুক কেঁপে উঠল। কয়েক ঘন্টার মধ্যে পুরো পৃথিবী যেন ওলট পালট হয়ে গেল। হাসপাতালের করিডোরে একা বসে সে শুধু একটা কথাই ভাবছিল, মা থাকলে কি করতেন? ছোটবেলায় জ্বর হলে মা রাত জেগে মাথায় পানি দিতেন। পরীক্ষার আগে না খেয়ে বসে থাকতেন।
বাবা মারা যাওয়ার পর একা হাতে সংসার সামলেছেন, আর আজ সবচেয়ে কঠিন মুহূর্তে সে সেই মানুষটিকে দূরে ঠেলে দিয়েছে। ঠিক তখনই অপারেশন থিয়েটারের দরজা খুলল। একজন নার্স বেরিয়ে এসে বললেন, রোগীর স্বামীকে। রাফি দৌড়ে গেল। আমি। কিছু জরুরি কাগজে সই করতে হবে। কাপা হাতে সই করতে তার মনে হচ্ছিল, যদি কিছু হয়ে যায়, যদি রূপা কিংবা বাচ্চার কোনো ক্ষতি হয়। হঠাৎ সে বুঝতে পারল একজন মায়ের ভয় কেমন হয়। সন্তানকে হারানোর ভয়, সন্তানের কষ্ট দেখার ভয়। সেই ভয় তো শাহানা বেগম সারা জীবন বয়ে বেরিয়েছেন। 2 ঘন্টা পর ডাক্তার বেরিয়ে এলেন, মুখে হাসি। অভিনন্দন, আপনার কন্যা সন্তান হয়েছে। মা এবং শিশু দুজনেই সুস্থ আছে। কথাটা শুনেই রাফির চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। সে ছুটে গিয়ে কাচের ওপাশে ছোট্ট শিশুটিকে দেখল। একদম ছোট্ট, গোলাপি মুখ, বন্ধ চোখ, নরম হাত। হঠাৎ তার বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। এই ছোট্ট মানুষটার জন্য সে কি না করতে পারবে। কোনো কষ্টই তো বড় মনে হবে না। ঠিক তখনই তার মনে পড়ল, তার মাও তো এমনই অনুভব করেছিলেন। তার জন্য, শুধু তার জন্য। রাফি আর নিজেকে সামলাতে পারল না। হাসপাতালের করিডোরেই বসে কান্নায় ভেঙে পড়ল। রূপা যখন জ্ঞান ফিরল, তখন রাফি তার হাত ধরে বলল, রূপা, আমাদের মাকে ফিরিয়ে আনতে হবে। রূপার চোখও ভিজে উঠল। সে ধীরে ধীরে বলল, হ্যাঁ, আমিও ভুল করেছি। কয়েকদিন পর হাসপাতাল থেকে ছাড়পত্র মিলল। বাড়িতে ফিরে ছোট্ট মেয়েটার নাম রাখা হলো আশা, কারণ সে যেন নতুন করে আশা নিয়ে এসেছে। কিন্তু ঠিক 1 সপ্তাহ পর একটা ঘটনা পুরো পরিবারকে স্তব্ধ করে দিল। সকালে ডাক পিয়ন একটি খাম দিয়ে গেল। খামের উপর লেখা, শাহানা বেগমের পক্ষ থেকে। রাফির হাত কাঁপছিল। খাম খুলতেই ভিতর থেকে বের হলো একটি আইনি নোটিশ। আর সেটা পড়ে তার মুখ ফ্যাকাশে হয়ে গেল, কারণ সেখানে লেখা ছিল এমন একটি সিদ্ধান্তের কথা যা সে কল্পনা করতে পারেনি। রাফির হাত তখনও কাঁপছে। আইনি নোটিশের কাগজটা বারবার পড়ছে সে। প্রতিটি লাইন যেন বুকের ভেতর পেরেকের মতো বিচ্ছে। রূপা বিছানায় বসে উদ্বিগ্ন চোখে তাকিয়ে আছে। ছোট্ট আশা মায়ের পাশে ঘুমিয়ে। ঘর ছুঁড়ে নবজাতকের দুধ আর পাউডারের মিষ্টি গন্ধ। কিন্তু সেই মুহূর্তেই কারো মনেই কোনো শান্তি নেই। রূপা ধীরে বলল, কি লেখা আছে? রাফি শুকনো গলায় বলল, মা, উনি আইনজীবীর মাধ্যমে কিছু কাগজ পাঠিয়েছেন। কিসের কাগজ? ওনার উইল আপডেট করার ব্যাপারে। রূপা অবাক হয়ে গেল। উইল? রাফি মাথা নেড়ে বলল, মা লিখেছেন ওনার সমস্ত সম্পত্তির বিষয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছেন। কথাটা শেষ করতে গিয়েও তার গলা আটকে গেল, কারণ এর নিচে আরও কিছু কথা লেখা ছিল। শাহানা বেগম নিজের হাতে লিখে একটি চিঠিও পাঠিয়েছেন। চিঠি শুরুতে লেখা, বাবা, ভয় পাবি না, আমি এখনো বেঁচে আছি। এই চিঠি কোনো রাগ থেকে লেখা নয়। জীবনে প্রথমবার নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার জন্য লিখছি। রাফি বাকিটা পড়তে লাগলো। আমি বুঝেছি, বয়স বাড়লে মানুষের সবচেয়ে বড় ভয় মৃত্যু নয়, সবচেয়ে বড় ভয় হলো অপ্রয়োজনীয় হয়ে যাওয়া। যেদিন বুঝলাম আমার উপস্থিতি তোদের অস্বস্তি দেয়, সেদিন বুঝলাম আমি নিজের জীবনটা ভুল পথে কাটিয়েছি। আমি তোকে দোষ দিচ্ছি না, কারণ তুই সেই সমাজেই বড় হয়েছিস যেখানে বাবা মায়ের ত্যাগকে দায়িত্ব বলে ধরে নেওয়া হয়। কিন্তু আমি এখন নিজের মতো কিছু কাজ করতে চাই। তাই আমার সম্পত্তির একটা অংশ দিয়ে আমি একটা তহবিল গঠন করেছি, যেখানে একা থাকা বৃদ্ধ মানুষের সাহায্য করা হবে। চিঠিটা পড়ে রাফির চোখ ভিজে উঠল। সে বুঝতে পারছিল না মায়ের উপর গর্ব করবে নাকি নিজের জন্য লজ্জা পাবে। সেদিন রাতেই অনেকদিন পর রাফি ঘুমোতে পারল না। বারান্দায় দাঁড়িয়েছিল। আকাশে মেঘ জমেছে, দূরে কোথাও বিদ্যুতের আলো ঝলকাচ্ছে। হঠাৎ তার মনে পড়ল ছোটবেলার একটা ঘটনা। তখন তার বয়স মাত্র 7। এক রাতে প্রচণ্ড ঝড় এসেছিল। শীতের রাত, চারিদিকে কুয়াশা। তাদের বাড়িতে তখন টাকা পয়সার খুব অভাব। মাঝরাতে ডাক্তার দেখানোর মতো অবস্থাও ছিল না। সেই রাতে শাহানা বেগম তাকে কোলে নিয়ে প্রায় 2 কিলোমিটার হেঁটে হাসপাতালে গিয়েছিলেন। জুতা পর্যন্ত পরার সময় পাননি। খালি পায়ে, রক্তাক্ত পায়ে। সকাল হওয়ার পর লোকজন দেখেছিল তার পায়ের নিচের চামড়া উঠে গেছে, কিন্তু তিনি একবারও অভিযোগ করেননি। রাফি চোখ বন্ধ করল। তার বুকটা হঠাৎ ভারী হয়ে উঠল। নিজের মেয়ে আশার মুখটা মনে পড়ল। আশার জন্য সে কি খালি পায়ে 2 কিলোমিটার হাঁটতে পারবে? নিশ্চয়ই পারবে। তাহলে তার মাও তো একই কাজ করেছিলেন, তবু আজ সেই মানুষটাকে সে একা করে দিয়েছে। এদিকে শাহানা বেগম নতুন জীবনে ধীরে ধীরে অভ্যস্ত হয়ে উঠছিলেন। সিনিয়র লিভিং কমিউনিটির নাম ছিল নীর।
এখানে প্রায় 40 জন বয়স্ক মানুষ থাকেন। কেউ সন্তানদের বিদেশে হারিয়েছেন, কেউ স্বামী হারিয়েছেন, কেউ বা সন্তান থাকা সত্ত্বেও একা। প্রথম কয়েকদিন শাহানা বেগম শুধু সবার কথা শুনতেন, কিন্তু একদিন দুপুরে তিনি দেখলেন এক বৃদ্ধা চুপচাপ বসে কাঁদছেন। নাম আয়েশা খাতুন। শাহানা বেগম পাশে গিয়ে বসলেন। কাঁদছেন কেন? বৃদ্ধা চোখ মুছে বললেন, আজ আমার জন্মদিন। তাহলে তো খুশি হওয়ার কথা, 4টা ছেলে আছে, কেউ ফোনও দেয়নি। শাহানা বেগম চুপ হয়ে গেলেন। তার নিজের বুকেও যেন কোথাও একটা ব্যথার টনটন করে উঠল। কিন্তু পরের মুহূর্তেই তিনি হাসলেন, বললেন, ফোন দেয়নি তো কী হয়েছে, আজ আমরা জন্মদিন পালন করব। সেদিন বিকেলে তিনি নিজের টাকা দিয়ে একটা ছোট কেক আনালেন। সবাই মিলে গান গাইল। আয়েশা খাতুনের চোখে জল এসে গিয়েছিল। তিনি বলেছিলেন, আজ বহু বছর পর মনে হচ্ছে আমি এখনও বেঁচে আছি। সেই মুহূর্তে শাহানা বেগমও বুঝলেন, জীবন শুধু সন্তানকে ঘিরে নয়, মানুষের ভালোবাসার পরিধি আরও বড়। অন্যদিকে রাফির জীবনে আরেকটা সমস্যা শুরু হয়েছে। ফ্ল্যাটের কিস্তি, গাড়ির ঋণ, হাসপাতালের খরচ, সব মিলিয়ে অর্থনৈতিক চাপ বাড়ছে। একদিন ব্যাংক থেকে সরাসরি কল এলো, বাকি কিস্তি দ্রুত পরিশোধ করতে না পারলে জরিমানা হবে। ফোন কেটে যাওয়ার পর রূপা চুপচাপ বলল, একটা কথা বলবো? বলো। আমরা কি খুব বেশি বিলাসী হয়ে গিয়েছিলাম? রাফি দীর্ঘশ্বাস ফেলল। উত্তর দিল, না। কারণ উত্তরটা দুজনেই জানত, যে টাকা তারা নিজেদের সামর্থ্য ভেবে খরচ করেছে তার একটা অংশ আসলে ছিল একজন মায়ের নিঃশব্দ ত্যাগ। সেই রাতেই শাহানা বেগমের কাছে একটি ফোন এলো, অচেনা নম্বর। তিনি ফোন ধরতেই ওপাশ থেকে একটি পুরুষ কণ্ঠ ভেসে এলো। কণ্ঠটা শুনে তিনি জমে গেলেন। প্রায় 30 বছর আগের একটি স্মৃতি যেন হঠাৎ ফিরে এলো। লোকটি ধীরে বলল, শাহানা, তুমি কি আমাকে চিনতে পেরেছ? শাহানা বেগমের হাত কাঁপতে শুরু করলো, কারণ এই কণ্ঠের মানুষটিকে তিনি বহু বছর আগে নিজের জীবন থেকে হারিয়ে ফেলেছিলেন। আর তিনি কখনো ভাবেননি জীবনের এই বয়সে আবার সেই মানুষ ফিরে আসবে। ফোনের ওপাশ থেকে আবার ভেসে এলো, আমি কামাল। শাহানা বেগম নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে রইলেন, কারণ এই নামের সঙ্গে জড়িয়ে আছে এমন এক গোপন অতীত যেটা রাফি কখনো জানেন না। আজকের পর্বটি এই পর্যন্তই শেষ হলো। চলবে পরবর্তী পর্বে। ধন্যবাদ।